এই সিদ্ধান্তের কথাগুলো জানাচ্ছিলেন যে সিপি কে সরানো হচ্ছে, কি বলেছিলেন তিনি সেই সময় শুনুন। 4 নম্বর ডিমান্ড যেটা ছিল সিপি বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার জন্য। বিনীত গোয়েল ওদের কাছে নাকি আগেই স্বীকার করেছিল, যেটা ওরা মিটিংয়ে বললেন, যে আমি পদত্যাগ করতে চাই, কারণ আমার মনে হচ্ছে তোমরা যখন আমার প্রতি আস্থা রাখতে পারছো না, তোমাদেরও যেমন পরিবার পরিজন আছে আমারও আছে, এটা ওরা আমাকে মিটিংয়ে বলল। এবং বলার পরে আমরা কথা বলি নিজেদের মধ্যে, সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল 4টের পর আমরা কলকাতা পুলিশ এ বদল আনব এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন। যতক্ষণ পর্যন্ত কোর্ট কেসটা কাল কমপ্লিট না হচ্ছে, 4টের পর আমরা টাইম দিয়েছি। সেক্ষেত্রে নতুন সিপি এবং আরও কিছু পুলিশের রদবদল হবে, সেটা চিফ সেক্রেটারি কালকে নোটিফাইড করে দেবেন আফটার 4 o'clock। সঞ্জয় ভদ্র ইনপুট হেড এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সঞ্জয় দা, খুব স্বাভাবিকভাবে যে প্রশ্নটা একটু জানতে ইচ্ছা করছে, উত্তর পেতে ইচ্ছা করছে, কারণ রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন আমরা বিরোধী অক্ষে দেখেছি, তিনি এরকম একাধিক আন্দোলন করেছেন, দাবি দেওয়া সামনে রেখেছেন, তার দাবি কখনো আদায়ও করে নিয়েছেন। এই জায়গায় আজকে ঠিক সেইভাবে দাবি আদায় করতে দেখলাম আমরা জুনিয়র ডাক্তারকে। কিছু মনে পড়ছে, তুলনায় কিছু আসছে, কোনো ঘটনা আসছে মনে? একেবারে দেখো, একটা বিষয় তো স্পষ্ট, এর মধ্যে রাজনৈতিক কিছু কৌশলগত সিদ্ধান্ত রয়েছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তার কারণ হলো রাজ্য সরকার আজকে 9 তারিখের ঘটনা, তারপর 14 তারিখ রিক্লেম দ্য নাইট, 14 তারিখ রাত্রিবেলায় আরজি করের ভাঙচুরের ঘটনা, তারপরে 1 মাস পেরিয়ে গেছে। তার মধ্যে সিবিআই তদন্তভার গত 2 দিন আগে আমরা দেখলাম ওসি টালা থেকে শুরু করে সন্দীপ ঘোষের গ্রেপ্তারি, এবং তার মাঝখানে আমরা যেটা দেখেছি সিবিআই হাইকোর্টের ইনস্ট্রাকশনে তারা কিন্তু ফিনান্সিয়াল ইরেগুলারিটির মামলা শুরু করেছে সন্দীপ ঘোষের এগেস্টে, যে সন্দীপ ঘোষের এগেস্টে 1 বছর আগে এই প্রশ্ন তো স্বাভাবিকভাবেই সামনে আসে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে 1 বছর আগে খোদ স্বাস্থ্য দপ্তরে তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল যে তিনি ফিনান্সিয়াল ইরেগুলারিটির সাথে যুক্ত, এবং সে বিষয়ে কিন্তু শিয়ালদা কোর্টের ইনস্ট্রাকশনে প্রিলিমিনারি এনকোয়ারিও টালা থানা করেছিল, কিন্তু সেই এনকোয়ারিতে কিন্তু কিছু পাওয়া যায়নি। ফলে প্রশ্ন তো উঠছিলই যে পুলিশের একটা অংশের কয়েকটা ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছিল, এবং তারপরে সেই ফিনান্সিয়াল ইরেগুলারিটির মামলা শুরু করে সন্দীপ ঘোষের গ্রেপ্তারি হয়ে যাওয়া, এবং বেশ কিছু আরজিকর হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম এবং টেন্ডার প্রক্রিয়ার মধ্যে আর্থিক দুর্নীতির যে অভিযোগ প্রাথমিকভাবে উঠে আসছিল, তার প্রাথমিক কিছু প্রমাণও পাওয়া গিয়েছিল। ফলে এই জায়গায় দাঁড়িয়ে চাপ বাড়ছিল। ফলে কৌশলগতভাবে রাজ্য সরকার কিন্তু এই জায়গাটায় মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত বিচক্ষণ একজন রাজনীতিবিদ, এবং তিনি বুঝতে পারছিলেন রাজ্য সরকারের ওপরে কিন্তু চাপ বাড়ছে। এই জায়গায় দাঁড়িয়ে সে জায়গায় দাঁড়িয়ে কিছুটা হলেও ডিসকাউন্ট দিতে হবে। তিনি একসময় বিরোধী নেত্রী হিসেবে রাজ্যে কিন্তু বহু আন্দোলনে তিনি কিন্তু স্পিয়ার হেড করেছেন, সে সিঙ্গুর আন্দোলন হোক, নন্দীগ্রাম আন্দোলন হোক, সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি স্পিয়ার হেড করেছেন। এবং এছাড়া অসংখ্য জায়গা, মানে গত 3 দশক ধরে, মানে মুখ্যমন্ত্রী হওয়ার আগে 3 দশক ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে যে বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি বহু আন্দোলন তিনি করছেন, এবং সেই আন্দোলনের জায়গা থেকে তার সেই লড়াকু যে মনোভাব, এবং তিনি আদায় করে নিয়েছেন বহু কিছু। এই জায়গায় দাঁড়িয়ে তিনি বিরোধিতার যে জায়গা বা কোন জায়গাটায় বিরোধিতা হচ্ছে, সে জায়গার মানুষকে কতটা টানছে, সে বিষয়টি অত 1 মাস ধরে রাজনীতিবিদ হিসেবে, একজন বিচক্ষণ রাজনীতিবিদ হিসেবে তিনি নিজে দেখছেন, বা তিনি যে ট্র্যাক করছেন সেটা বলাই বাহুল্য। সেই ট্র্যাকটা তিনি যে করছিলেন, এবং তিনি নিজে একজন বিচক্ষণ রাজনীতিবিদ, এবং তিনি সে জায়গায় ট্র্যাক করছিলেন। তিনি বুঝতে পারছিলেন যে এই আন্দোলনের মাত্রা যে জায়গায় গিয়ে পৌঁছেছে, এবং জনসাধারণ অবশ্যই তাদের পক্ষ থেকে বারবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছিল যে সিপিআইএম অর্থাৎ লেফট দলগুলো থেকে শুরু করে বিজেপি, তাদের একটা ইনরোড ঘটেছে এই আন্দোলনের মধ্যে, এবং তারা আন্দোলনটাকে হাইজ্যাক করে তাদের নিজস্ব পলিটিক্যাল এজেন্ডাকে সামনে রেখে তারা কিন্তু কিছু রাজনৈতিক ফয়দা তোলার চেষ্টা করছে। এবং তিনি বারবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে যে অভয়ার বিচারের ক্ষেত্রে, অভয়ার বিচার পাওয়ার জন্য তাদের যে দাবি, সেই দাবির প্রতি সহমর্মিতা রয়েছে তৃণমূল কংগ্রেসের, এবং তারাও সেই সমান দাবি রাখেন। কিন্তু তাই বলে এই আন্দোলনকে ব্যবহার করে বিরোধী রাজনৈতিক দলগুলো যে রাজনৈতিক স্পেস পেতে চাইছে, যেটা তারা গত বিধানসভা
নির্বাচন বা সদ্য শেষ হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে যেটা পাননি, সে জায়গায় সেই পথে যেন, সেই ট্র্যাপে বা সেই ফাঁদে যেন পা না বাড়ান, সেই অনুরোধ কিন্তু বারবার কিন্তু করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। উল্টো দিকে আমরা দেখেছি যে বিরোধী রাজনৈতিক দল তারাও কিন্তু বহুবার এই রাজনীতির যে প্ল্যাটফর্ম সেগুলোকে ব্যবহার করার চেষ্টা করেছে। এবং এই যে জনজাগরণ আমরা দেখেছিলাম, যে জনসাধারণ যেভাবে রাস্তায় বেরিয়ে এসছে বিচার চাওয়ার নাম করে একের পর এক মিছিল রাস্তায় আছড়ে পড়েছে, সে জায়গায় লক্ষ লক্ষ মানুষ যেভাবে বেরিয়ে পড়েছে, সে জায়গায় বিচক্ষণ রাজনীতিবিদের মতো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছিলেন রাজ্য সরকার এক্ষেত্রে যদি কিছু তাদের দাবি না মেনে বা এই যে আন্দোলন থেকে যে দাবি উঠছে সেই দাবির একটা বড় অংশকে মেনে নিলে তবেই কিন্তু আন্দোলনকে স্থিমিত করা যাবে, বা তখন একটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করা যাবে যে এই তাদের যে দাবি ছিল সেই দাবির বেশিরভাগ কিছুই মেনে নেওয়া সত্ত্বেও তারা যদি আন্দোলনটা কন্টিনিউ করে তখন কিন্তু একটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করা যাবে। অবশ্যই সেটা রাজ্য সরকারের পক্ষ থেকে করা হবে না, দলগতভাবে তারা করতে পারবেন। যে তাহলে আসলে এই দাবি তোলার পেছনে আসলে রাজনৈতিক ভূমিকা রয়েছে, না হলে দাবির পর দাবি, একের পর এক দাবি মেনে নেওয়া সত্ত্বেও কেন তারা এই আন্দোলনটা টেনে নিয়ে যেতে চাইছেন। ফলে সে জায়গায় দাঁড়িয়ে আজকে বলা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে সরকারের পক্ষ থেকে যে মেনে নেওয়া, অর্থাৎ আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দাবিগুলো মেনে নেওয়ার বড় বড় দাবি, কারণ পুলিশ কমিশনের সরে যাওয়া এটা মানে সাম্প্রতিক অতীতের মধ্যে একেবারেই সাম্প্রতিক অতীতে এরকম ঘটনা ঘটেনি। আমরা জানি 2013 সালে তৎকালীন পুলিশ কমিশনার রঞ্জিত পাসওয়ানকে সরিয়ে দেওয়া হয়েছিল, সরকারের সিদ্ধান্ত ছিল, কিন্তু সেই সিদ্ধান্তের পিছনে একটা অন্য ঘটনা ছিল, সেই ঘটনার সাথে এই ধরনের কোনো ঘটনার ইঙ্গিত ছিল না। তবে হ্যাঁ, এর একটা কাউন্টার, এটা একটা প্যারালাল টানা যেতে পারে 2007 সালের সেই ঘটনা, অর্থাৎ রিজওয়ানুর রহমানের সময়কার যে গড়ে ওঠা আন্দোলন, সেই ঘটনাটা ন্যারেটিভ টানা যেতে পারে। তৎকালীন পুলিশ কমিশনার প্রসূন মুখোপাধ্যায় তাকে কিন্তু যে রিজওয়ানুর রহমানের মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে যে সাধারণভাবে যে আন্দোলন গড়ে উঠেছিল আমাদের কলকাতা এবং জেলাগুলোতে, সে জায়গায় দাঁড়িয়ে তৎকালীন সরকার অর্থাৎ সিপিআইএমের সরকার অর্থাৎ লেফট ফ্রন্টের সরকার তারা কিন্তু তৎকালীন পুলিশ কমিশনার প্রসূন মুখোপাধ্যায়কে সরিয়ে দিয়েছিলেন। সেই প্যারালালটা কিন্তু টানা যেতে পারে 2024-এর ক্ষেত্রে, যে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়া হচ্ছে। এই প্যারালালটা কিন্তু অবশ্যই টানা যেতে পারে। তার পাশাপাশি হ্যাঁ, ডিসি নর্থ টেকনিক্যাল গ্রাউন্ডে তাদের দাবি ছিল যে তার পক্ষ থেকে বেশ কিছু গাফিলতি হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে এই ডিসকাউন্টটুকু রাজ্য সরকার কিন্তু করলেন, তারা বুঝতে পারছেন আন্দোলনকে স্তীমিত করতে গেলে কিছু দাবি মেনে নিতে হবে, ফলে এই জায়গায় তারা কিন্তু করেছেন। তবে হ্যাঁ, ডিসি সেন্ট্রালের ক্ষেত্রে তারা মানেননি, কারণ ডিসি সেন্ট্রাল যে প্রেস কনফারেন্সগুলো করছিল, তিনি কলকাতা পুলিশের স্পোক্স পার্সন হিসেবে, স্টাফ অফিসার হিসেবে অনেকটাই আন্ডার দ্য ইনস্ট্রাকশন অফ পুলিশ কমিশনার তিনি যেহেতু করছিলেন, ফলে এই জায়গায় দাঁড়িয়ে টেকনিক্যালি তাকে দোষ দেওয়া যায় না। এই কথাটা মাথায় রেখেই কিন্তু বলা যেতে পারে, আমার যতটুকু মনে হচ্ছে বা স্বরাষ্ট্র দপ্তরের কর্তাদের সঙ্গে বেশ কয়েকজনের সাথে কথা বলে যেটা মনে হয়েছে, ইন্দিরা মুখোপাধ্যায়ের ক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার একেবারে স্টান্ড যে তাকে দিয়ে তারা কন্টিনিউ করবেন। তার পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের ক্ষেত্রে তারা কিন্তু স্বাস্থ্য সচিবকে, নারায়ণ স্বরূপ নিগম অত্যন্ত দক্ষ অফিসার, তাকে কিন্তু রিটেন করে রাখছেন এবং জুনিয়র ডাক্তারদের তারা বলে দিয়েছেন তারা একসময় সরাবেন না, একসঙ্গে সবাইকে সরাবেন না, স্ট্রাকচার ভেঙে যেতে পারে। প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ তাকে তারা কন্টিনিউ করবে, তবে ডিএমই এবং ডিএইচএস তার দুজনকে সরিয়ে দিচ্ছেন। ফলে এই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকারও কিন্তু এই আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের যে দাবি, তার দাবির 80% মেনে তাদের কিন্তু তিনি কিন্তু তাদের করে বলটা ফেলে দিলেন। এরপরে তারা যদি না তোলেন বা এই আন্দোলনে আরো নতুন দাবি নিয়ে একটু হোল্ড করাবো, জুনিয়র ডাক্তাররা কিছু বলছেন, আমরা সেদিকে একটু নজর রাখবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।